করে ক্যামেরাটাকে নিতে হবে, শাহরুখ আসবে, আজ কত রকমের মাইক হয়, টেলিপ্রম্পটারটা কিভাবে ইউজ, সোল অ্যাপার্ট, মুখের থেকে কতটা কাছে রাখবো, খেলার মাঠে বিনোদন, টিপিকি স্ট্যান্ড বাই মোডে দাঁড়িয়ে থাকতে হবে। হোয়াট ইজ থিওরিটিক্যাল কনসেপ্ট? দীপিকা পাদুকোনের বুমডামি এইভাবে সিঙ্গেল ডাইরেকশনাল মাইক, টেক হিজ ইন্টারভিউ। আজকে আমরা সবার আগে দু তিনটে জিনিস বুঝবো। প্রথম পার্টে আমরা জানবো হচ্ছে হলো জার্নালিজমের তিনটে দিক রয়েছে। সাংবাদিকতা বা জার্নালিজমের দেয়ার আর থ্রি সাইডস। একটা সাইড হচ্ছে হলো থিওরিটিক্যাল সাইড, একটা হচ্ছে হলো আমাদের প্র্যাকটিক্যাল সাইড, একটা হচ্ছে হলো আমাদের সাইকোলজিক্যাল অ্যান্ড হেলথ সাইড। মানে ধরে নাও ইফ ইউ ওয়ান্ট টু বি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, তুমি যদি ক্যামেরার সামনে কাজ করতে চাও, যে কোনো সাকসেসফুল মানে মিডিয়া পার্সন, তারা অভিনয় জগতে থাকুক বা তারা জার্নালিজম ফিল্ডে কাজ করুক, তা মডেলিং ফিল্ডে কাজ করুক, তাদের তিনটে ক্যাটাগরিতে তাদের সম্যক জ্ঞান থাকা প্রচণ্ড দরকার, মানে থাকতে হবেই তাদের। দে হ্যাভ টু হ্যাভ দ্য কনসেপ্ট। তো প্রথম কনসেপ্ট হচ্ছে নাম্বার ওয়ান, থিওরিটিক্যাল কনসেপ্ট। হোয়াট ইজ থিওরিটিক্যাল কনসেপ্ট? যে কোনো থিওরিটিক্যাল কনসেপ্টের মধ্যে মাথায় রাখবে আমাদের থিওরির মধ্যে কোন কোন পার্টগুলো জানতে লাগবে। থিওরির মধ্যে জানতে লাগবে হচ্ছে হলো আমার ল্যাঙ্গুয়েজ, আমার থাকবে হচ্ছে ল্যাঙ্গুয়েজের পরে দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন, দেন আমাদের ভোকাল গ্রামার এগুলো বেসিক কিছু জিনিস যেগুলো আমাদের জানতে লাগে। যেরকম ধরে নাও আমরা যদি ল্যাঙ্গুয়েজ মানে আমরা কথা বলবো, ভাষার চয়নটা কি করবো, হোয়াট উড বি আওয়ার ল্যাঙ্গুয়েজ টু স্পিক, কোন ভাষা কোথায় ব্যবহার করব, কেন করব সেই ভাষার ব্যবহারটা এখানে, আমরা ভাষাটা যে ব্যবহার করছি, ওয়াই উই আর ইউজিং দ্যাট ল্যাঙ্গুয়েজ দেয়ার, একটা তো কারণ রয়েছে। মানে ধরে নাও আজকে আমি 31st নাইটের প্রোগ্রাম করছি কোথাও একটা, যে কোনো ফর্মে হতে পারে, সেই প্রোগ্রামটা যে ভাষা হবে, আজ যে সরস্বতী পুজোর ইনাগরেশন করছি ওটার ভাষা কিন্তু ওরকম হবে না। ইট ইজ পোল অ্যাপার্টস, একদম পুরো আলাদা, একদম পুরো। আবার আমরা যদি ধরো নাও 15ই আগস্টে কথা বলছি, আবার ধরো নাও জামাই ষষ্ঠীতে প্রোগ্রাম করছি, তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা একদম ডিফারেন্ট হবে। তো এই ল্যাঙ্গুয়েজ মানে ডাইমেনশন বা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই যে ডিফারেন্সিয়েটটা আমাদের করতে জানাটা প্রচণ্ড দরকার। ওকে, নাম্বার টু, ওয়ে অফ প্রেজেন্টেশন। ওয়ে অফ প্রেজেন্টেশনটা কি? ওয়ে অফ প্রেজেন্টেশনসের মধ্যে হচ্ছে আমাদের, দেখো আজকে ধরো নাও তুমি দেখবে এবিপি আনন্দ, জি 24 ঘন্টায়, সাধারণত বিভিন্ন ন্যাশনাল চ্যানেলগুলোতে দুপুর 2:30টার সময় তাদের বিনোদনের প্রোগ্রাম হয়। যিনি বিনোদনের প্রোগ্রামে অ্যাঙ্কারিং করছেন তিনি হতে পারে যে এর আগে নিউজ করছিলেন, হি ওয়াজ ডুইং দ্য নিউজ। তো সেখানে তিনি প্রেজেন্টেশন যেমন ছিল, বিনোদনের প্রোগ্রামের প্রেজেন্টেশন বদলে গেল, তার বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেল, তার কথা বলার স্টাইল বদলে গেল, তার এক্সপ্রেশন বদলে গেল, রাইট? তো ওয়ে অফ প্রেজেন্টেশনটা জানাটা খুব দরকার। নেক্সট হচ্ছে হলো ভোকাল গ্রামার। ভোকাল কিছু গ্রামার আছে, আমরা স্ক্যানিং কীভাবে করবো, মডুলেশনস কী করে করবো, স্ক্রিপ্ট আমরা কীভাবে পড়বো, ভয়েসের আপস অ্যান্ড ডাউন কী করে করবো, অল দিস থিংস অফ দ্য ভোকাল গ্রামার, এগুলো ভোকাল গ্রামারের মধ্যে পড়বে। এই তো থিওরিটিক্যাল কনসেপ্ট শেষ হয়ে গেল আমাদের। থিওরিটিক্যাল কনসেপ্টের পরে আমাদের নাম্বার 2 থাকে হচ্ছে হলো টেক। মাথায় রাখবে যে কোনো গণমাধ্যমের যারা সৈনিক হয়, দে আর টেকনিক্যালি ভেরি মাচ অ্যাডভান্সড হয়। তারা জানে এই মুহূর্তে কী চলছে, তারা জানে হচ্ছে হলো মেলটা কী করে চেক করতে হবে, তারা জানে কী করে ক্যামেরাটাকে নিতে হবে, ক্যামেরার লুকস কীভাবে দিতে হবে, তারা জানে ক্যামেরাটা নিয়ে কী করে কাজ করতে হবে, কম্পিউটার অ্যাক্সেস কী করে করতে হবে, এডিটের বেসিকটা জেনে। তুমিও তো এডিট করছো না, ইউ আর নট ডুইং দ্য এডিট, বাট ইউ নো দ্য বেসিক ফান্ডামেন্টালস অফ দ্য এডিট। এডিটের ABCD বোঝা, কারণ তুমি কোনো প্রোডাকশানে কাজ করছো, তোমার স্টোরি করে নিয়ে এসছো, স্টোরিটা কীভাবে যাবে, তো স্টোরিটা করে নিয়ে এসে দিয়ে চলবে না, তোমাকে এডিটারের পাশে বসে তোমাকে এডিটের কারেকশনসগুলো, কাজগুলো তোমাকে দেখতে হবে। টেকনিক্যাল কনসেপ্ট, টেকনিক্যালের মধ্যে আমরা থাকবে হচ্ছে হলো কম্পিউটার নলেজ, মাস্ট অ্যান্ড মাস্ট। এই কম্পিউটার নলেজের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে হলো বাংলা লেখা, বেঙ্গলি টাইপিং। হোয়াট ইজ বেঙ্গলি টাইপিং? তোমাকে বেঙ্গলি টাইপিং জানতে হবেই, মানে ইউ কান্ট এসকেপ ফ্রম দিস। ওকে, বাট বেঙ্গলি টাইপিং তুমি একটা অ্যাপ তুমি আইলিপে করতে পারো, ঠিক আছে, বাড়িতে যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে ইনস্টল করে দেবে, না থেকে থাকলে ক্যাফেতে চলে যাবে, ক্যাফেতে সপ্তাহে 2 দিন গিয়ে 20 টাকা 30 টাকা দিয়ে প্র্যাকটিস করে দেবে বাংলা টাইপিংটা। তোমার যদি জিজ্ঞেস করে যে বেঙ্গলি টাইপিং কি তুমি জানো, তোমার জিজ্ঞেস করবেই তোমাকে, তুমি বলবে না আমি তো জানি না, কোনোদিন করিনি। ইয়েস, আই হ্যাভ ডান। আমি হয়তো তুমি একজন টাইপিস্টের মতো প্রফেশনাল টাইপ করতে পারো না হয়তো, বাট বিষয়টা আমি জানি, 7 দিন প্র্যাকটিস করলে ব্যাপারটা ইম্প্রুভ হয়ে যাবে। এটা একটা স্যাটিসফ্যাক্টরি আনসার আমি যেটা দিয়েছিলাম। আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম, খুব বড় একজন জার্নালিস্ট আমাকে ইন্টারভিউ নিয়েছিল, যার ছোটোবেলাতে যাকে দেখে বড় হয়েছিলাম, হি টুক মাই ইন্টারভিউ। প্রথম ইন্টারভিউ গ্রাউন্ডে গিয়ে আমরা লেটে পৌঁছেছিলাম, আমার 2 বান্ধবী, একজন এখন জিতে রয়েছে, নাম বলছি না, জিতে রয়েছে, খুব বড় রিপোর্টার সে, প্লাস আরেকজন ছিল সে অ্যাব্রডে রয়েছে। ওদের কোনো কী তোদের জিজ্ঞেস করেছে, ওগুলো সবাইকে জিজ্ঞেস করছে বাংলা টাইপিং জানি কি না।
আলাম কেলো করেছে, বাংলা টাইপিং তো বহুদিন প্র্যাকটিস করিনি, কম্পিউটার ক্লাস। তখন আমি কী বললাম, স্মার্টলি এখানে গিয়ে ডিল করলাম যে বাংলা টাইপিং আমি জানি স্যার, বাট দীর্ঘদিন চর্চাটা হবে, আমি একটু কিছু কিছু জিনিস হয়তো আমি একটু স্লো হয়ে গেছি, 2-4 দিন দেখলেই পরে ঠিক হয়ে যাবে। বা তোমার ক্ষেত্রে সে সুখকর অভিজ্ঞতা হতে নাও পারে, আমার কথা সে ট্রাস্টও করেছিল। তোমাকে কনফিডেন্টলি বলতে হবে, আমার সময় তোমার সময় এক নয়। বাংলা টাইপিং ইম্পর্টেন্সটা বুঝতে কতটা, কারণ তোমাকে তো তুমি ইংলিশে কোনো টাইপ করবেই না, ইউ উইল অল ডু টাইপিং ইন বেঙ্গলি। তো বাংলা টাইপিংটা জানা দরকার দরকার দরকার, মানে দরকার, এটা মাথায় ঢুকে নাও। যারা অ্যাঙ্কার হবে, যারা রিপোর্টার হবে, যারা ডেস্কে কাজ করবে, এবার তুমি সেটা তোমার পরিসরে গিয়ে কম্পিউটার ল্যাপটপ সবার বাড়িতে কম করে রয়েছে, না থাকলে ক্যাফে রয়েছে, ক্যাফে থেকে তার দাদাকে বলবে একটু আমি এখানে প্রত্যেক সপ্তাহে 2বার করে আসবো, একটু আইলিপ অ্যাপটা একটু ইনস্টল করে রাখবে, আইলিপ। বা নতুবা যখন স্যারেরা আগের দিন যে স্যার ক্লাস স্যারকে জিজ্ঞেস করে নেবে, আবার যখন স্যারের যখন ক্লাস হবে অন্যান্য স্যারদেরকে জিজ্ঞেস কোন অ্যাপটা নাও, 1-2 অ্যাপ তোমরা ইউজ টু হয়ে যাবে ব্যাপারটার সঙ্গে। ওকে, তো বাংলা টাইপিং জানতে হবে কম্পিউটারের ওপরে। এই কম্পিউটারে একটু হালকা এডিট জানতে হবে, এডিটিং তোমাকে করতে হবে না, ডোন্ট হ্যাভ টু ডু দ্য এডিটিং, তোমাকে এডিটিং করতে হবে না। তুমি এডিটিংটা তুমি অ্যাটলিস্ট তুমি যে কাজটা করে নিয়ে এসছো, সে কোথায় কি কাটা হবে, কীভাবে কী হবে বিষয়টা, এই ফান্ডামেন্টালস আইডিয়া রাখাটা খুব দরকার। এডিটিংয়ের বেসিক ABCD জানাটা তোমাকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তো এডিটিংয়ের প্রচুর টিউটোরিয়ালস রয়েছে, দ্যার লট অফ টিউটোরিয়ালস ইন এডিটিং। তো এডিটিং আমি 2-3টে অ্যাপ বলছি, কিছু ফোনের অ্যাপ, কিছু মোবাইলের অ্যাপ, এগুলো বাড়িতে বসে অবশ্যই দেখবে। ফোনের অ্যাপগুলো লিখে নাও, পাওয়ার ডাইরেক্টরি, নাম্বার 2 ভিটা, একটু প্রফেশনাল, এগুলো ফ্রি অ্যাপ, ইনস্টল করে নেবে, ঠিক আছে। মোবাইলে ইনস্টল করে কী করে পাওয়ার ডাইরেক্টর ভিটা না এপিকে থেকে ডাউনলোড করতে দেখে নেবে, হাউ টু ডাউনলোড মোবাইলে। আর যদি কম্পিউটার বাড়িতে রয়েছে সে অবশ্যই হলো প্রিমিয়ার প্রো। এই প্রিমিয়ার প্রো আর ফিল্মোরা এর প্রচুর টিউটোরিয়ালস তুমি ইউটিউবে পেয়ে যাবে। যাদের ল্যাপটপ রয়েছে, কম্পিউটার আছে, তারা তো বিন্দাস তোমরা ডাউনলোড করে দাও। এবার অবশ্যই কী করে ক্র্যাক ভার্সন ডাউনলোড করবে, এটার জন্য তোমাকে একটু ইউটিউব ঘাটতে হবে। ইউটিউবে দেখবে যে হাউ টু ডাউনলোড প্রিমিয়ার প্রো ক্র্যাক ভার্সন ইন 2023 প্রচুর ভিডিওস পাবে রিলেটেড, ডাউনলোড করে দেবে, 1-2 টিউটোরিয়াল দেখে নেবে, 2 ঘন্টা 2.5 ঘন্টার 1 ঘন্টা টিউটোরিয়াল হবে। যারা একদম অ্যামাচার, কিছুই পারে না, তারা ফিল্মোরা থেকে শুরু করো, ঠিক আছে, দেখে ছোটো ক্লিপিংস করো, দেখবে তোমার কেরিয়ারে একটা কোয়ান্টাম জাম্প চলে আসবে অটোমেটিক্যালি। এগুলো টেকনিক্যাল স্কিল, সবাই এগুলো জানে কম বেশি। এর জন্য আলাদা করে আজকের তারিখে এটা যদি আজ থেকে তুমি 10 বছর আগে আসতে, তোমাকে 20,000 টাকা দিয়ে শিখতে হতো হয়তো, বাট এটা এখন 20,000 টাকা দিয়ে শেখার প্রয়োজন নেই। ইউ ক্যান রাইট ইট ডাউন, ইউ ক্যান লার্ন ইট থ্রু দ্য অনলাইন, ফ্রি অফ কস্টে শিখে নেবে। ওকে, 1-2 ভিডিও করলে তো এই টেকনিক্যাল নলেজ লাগবে তোমাকে। নেক্সট কি টেকনিক্যাল নলেজ লাগবে কম্পিউটারের সাথে? নেক্সট লাগে, এটা এ যদি এটা বি হয়, মাইকের ব্যাপার, কত রকমের মাইক হয়, অমনি ডাইরেকশনাল মাইক, সিঙ্গেল ডাইরেকশনাল মাইক, কন্ডেন্সার মাইক, ওকে, ডাইনামিক মাইকগুলোর কী ফাংশন, মাইকটা মুখের থেকে কতটা কাছে রাখবো, দূরে রাখবো, বুমটা তোমার মাইক্রোফোনটা মুখের থেকে 6 আঙুল দূরে রাখবো, বুমটা আমি এইভাবে হিমেশ রেশমিয়ার মতো গান গাওয়ার মতো নেবো না। তো দিস আর সাম টেকনিক্যাল অ্যাসপেক্ট দ্যাট ইউ মাস্ট হ্যাভ টু নো। এগুলো হাতে করে আমরা শিখিয়ে দেবো, চাপ খুব একটা নেই। টেকনিক্যালের মধ্যে কম্পিউটার হয়ে গেলো, মাইক হয়ে গেল। নেক্সট টেকনিক্যাল নলেজ তোমাকে জানতে হবেই, সেটা হচ্ছে হলো আমাদের ওভারঅল ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, অপারেশনসের জন্য কী ইকুইপমেন্টস ইউজ হয়, হোয়াট আর দ্য ইকুইপমেন্টস আর বেসিক্যালি ইউজড। ওকে, এই নিয়ে ইউটিউবে একটা খুব ভিডিওস রয়েছে, ইকুইপমেন্টস দ্যাট আর ইউজড ইন মিডিয়া হাউস। টেলিপ্রম্পটারটা কীভাবে ইউজ হয়, এগুলো নিয়ে টেলিপ্রম্পটার নিয়ে প্রচুর ইউটিউবে ভিডিও পেয়ে যাবে। ওকে, তুমি পিসিআর রুমে যে হলো যে বলো আমাদের সাউন্ড মিক্সারগুলো থাকে, সেগুলো কীভাবে ইউজ হয়, বেসিক আইডিয়া জানি, তোমাকে কি করতে হবে না ওগুলো, ইউ ডোন্ট হ্যাভ টু ডু। বাট আমি ব্যাপারটার সঙ্গে পরিচিত। তোমাকে বলো টিপি কি, টেলিপ্রম্পটার কি, তুমি আকাশ থেকে পড়ছো হোয়াট ইজ টেলিপ্রম্পটার, এরকম কিছু আছে, হোয়াট ইজ দিস সাউন্ড মিক্সচার, এটা কী জিনিস, এরকম কিছু আছে। ক্যাসেটটা কী করে ডাম্প করবো আমরা, ক্যাসেটটা কী করে আমি নেবো, কী করে এডিট সেট আপটাতে আমি কী করে যাবো, এই বেসিক ফান্ডামেন্টালসগুলো, টেকনিক্যাল ইকুইপমেন্টস যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটা ধারণা নিয়ে যাওয়া, ওভারঅল সব কিছু সম্বন্ধে। এগুলো আমাদের টেকনিক্যাল নলেজ আমাকে মানে থাকতেই করে নিয়ে যায়। দেখো একটা মেয়ে যে কিছুই জানে না, তাকে একদম গোড়া থেকে তৈরি করতে হবে। একটা মেয়ে টার্মসগুলো জানে, হয়তো বিষয়টা অত পারে না, আর ব্যাপারটা বোঝে, দেখো পসিবিলিটি অফ হিজ অর হার অনেক বেশি বেড়ে যাবে বা যায়। গট ইট? কী বলতে চাইছি? নেক্সট হচ্ছে হলো টেকনিক্যাল স্কিল হয়ে গেল, আমাদের থিওরিটিক্যাল স্কিল হয়ে গেল। এবং এই স্কিলটা, লাস্টের যে স্কিলটা বলবো, এই স্কিলটা বাদ দিলে তুমি কোনোদিন এই ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল হতে পারবে না না না। সেটা হচ্ছে হলো তোমার নাম্বার 3, হেলথ অ্যান্ড মেন্টাল কনসেপ্ট। মাথায় রাখবে, মানে মেন্টাল হেলথ
এবং সাইকোলজিক্যাল হেলথ, মেন্টাল অ্যান্ড সাইকোলজিক্যাল হেলথ লিখতে পারো। মেন্টাল হেলথ এবং কেন এর গুরুত্বটা বেশি এটা তোমাকে আমি একদম প্র্যাকটিক্যালি এক্ষুনি তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। ওয়াই দিস ইজ সো ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে আমি পুরো প্র্যাকটিক্যালি তোমাদেরকে আমি এখন আমি বুঝিয়ে দেবো, তোমাদেরকে দেবো। ওকে, কেন তোমার মেন্টাল হেলথ খুব দরকার, ফিজিক্যাল হেলথ প্রচণ্ড দরকার। আগে মেন্টাল হেলথ থেকে আসি। দেখো, মেন্টাল হেলথের গুরুত্বটা হলো, আজকে ভাবো একজন যে নিউজ অ্যাঙ্কার যে খবরটা পড়ছে, ভালো করে বুঝবে, সে খবর পড়ছে, সামনে টেলিপ্রম্পটার রাখা, টেলিপ্রম্পটার থেকে খবর সে পড়ছে। ওই টেলিপ্রম্পটাতে খবর পড়তে পড়তে তার কানে কী লাগানো আছে, টক ব্যাগ লাগানো আছে। আগের দিন স্যার বলছিল তোমাদেরকে, ওই টক ব্যাগে বুলেটিন প্রডিউসার পিসিআর থেকে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, একটা ব্রেকিং এই ঘটেছে, এইটা কর, পয়েন্ট, সে এই জিনিসগুলো আমার কাছে রয়েছে, এত মিনিটের ফুটেজ রয়েছে আমার কাছে। তুমি পড়তে পড়তে তুমি পয়েন্টসগুলো লিখে লিখে নিচ্ছ খাতে কাগজের মধ্যে, পড়ছো, শুনছো, হয়তো লিখছো। ভেবে দেখো একমাত্র কতটা তুমি ওখানে বলতে পারো না, আমাকে এখন কেন বলছো, ইউ কান্ট সে দিস, দ্যাট ইজ ইউর জব, দ্যাট ইজ ইউর ডিউটি। কারণ কোনো একটা ব্রেকিং ঘটে যাওয়ার পরে সমস্ত মিডিয়া হাউসগুলোর মধ্যে একটা র্যাট রেস শুরু হয়ে যায়, কি কে আগে খবরটা ধরাবে। তো ভেবে দেখো কতটা কনসেন্ট্রেশন, একাগ্রতা দরকার, এই একটা কারণে। সেকেন্ড হচ্ছে, তুমি হলো প্যানেল ডিসকাশন করছো, কোনো প্যানেল ডিসকাশনসে কোনো একজন গেস্ট, তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, ইউ হ্যাভ টু কন্ট্রোল হিম। আরে বড় মাপের মানুষ, তাকে তুমি নিয়ন্ত্রণ করছো। অবশ্যই একজন স্ট্যাবলিশ বড় পলিটিশিয়ান, সাকসেসফুল পার্সন, বা দেবের ইন্টারভিউ নিচ্ছ, বা তুমি ধরো বড় মাপে কোনো পলিটিক্যাল লিডার ইন্টারভিউ নিচ্ছ, তুমি ম্যাডামের ইন্টারভিউ নিতে পারো না। ইউ শুড হ্যাভ আ ভেরি ক্রিস্পি ইন্টারভিউ, তাকে সেই প্রশ্ন করার মতো সেই মেন্টাল স্ট্রেংথ, সেখানে সে তোমাকে নাহলে তোমাকে চেটে দিচ্ছে, তোমাকে চাপিয়ে দিচ্ছে, চেপে দিচ্ছে, সেখান থেকে নিজেকে না চেপে ওভারকাম হয়ে বেরিয়ে আসা। দেখবে অনেক মিমস রয়েছে, জার্নালিস্টকে উল্টে চেপে দিয়েছে, এমন কথা বলেছে, জার্নালিস্ট কী বলে বুঝতে পারছেন, এরকম আছে না, মিমস আছে না অনেকে, তোমরা দেখেছো নিশ্চয়ই ফেসবুকে। কী কারণ, তার মেন্টাল হেলথ ইজ নট গুড, সে জানেই না কী করবে, সে মেন্টালি সে ব্যাপারটা, তার পড়াশোনার দক্ষতা, মেন্টাল সেই স্ট্রেংথ, এর জন্য মেন্টালি নিজেকে স্ট্রং করা খুব দরকার। কীভাবে করবে সেটা আমি বলছি। এবার নেক্সট হচ্ছে ফিজিক্যাল হেলথ, ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফিজিক্যাল হেলথ। অসুস্থ লোকজন, আমি আমারই ছাত্রীকে দেখেছিলাম, বিশ্বাস করবে না, স্টুডিওর মধ্যে অভূতপূর্ব খবর পড়ে, তুখোর সে অ্যাঙ্কার, দুর্দান্ত প্রেজেন্টেবল, তার কি প্রবলেম, সে রাস্তায় বেরোলে ধুলো বালি ঠালি খেলে তার ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যায়, ডাস্ট অ্যালার্জি থাকে না, সে একবার এক জায়গায় ঢুকলো, 12 দিন পর পালিয়ে আসতে হলো, কিছু করার নেই। আবার সুস্থ হয়ে আরেকবার জায়গায় ঢুকলো, সেখানে 4-5 দিন করে চলে আসতে হলো, সেই ইন্ডাস্ট্রি থেকে ছেড়ে দিতে হলো। তার হেলথ কন্ডিশন ইজ নট গুড, সে শারীরিক দিক থেকে শক্ত নয়। তোমাকে যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে রেডি থাকতে হবে, যে কোনো পরিস্থিতির জন্য মানসিক দিক শক্ত থাকতে হবে। এখানে তোমার এটা পারি না, ওটা পারি না, এটা জানি না, ওটা জানি না, এইসবের কোনো জায়গা এই ইন্ডাস্ট্রিতে নেই। তোমাকে দরকার হলে পুজোর সময় তোমাকে সারাদিন রোদে দাঁড়িয়ে তোমাকে পুজো মণ্ডপ পরিক্রমা করতে হতে পারে, পলিটিক্যাল র্যালিতে কোনো রাজনৈতিক নেতা 3 কিলোমিটার হাঁটছে, তার সাথে হাঁটতে হতে পারে। তোমাকে আবার ধরে নাও, দেখবে 1 ঘন্টা 1 ঘন্টা লাইভ নিউজে বক্স করে করে থাকে, রিপোর্টাররা প্রায় আগে দাঁড়িয়ে থাকে, তাই থাকে না, তাকে তো 15 মিনিট পরে প্রশ্ন করছে, 15 মিনিট তাকে সেই স্ট্যান্ড বাই মোডে দাঁড়িয়ে থাকতে হবে। ওকে, একজন যুদ্ধের জওয়ানও সে স্ট্যান্ড বাই মোডে, যুদ্ধ কি সবসময় হয়, আর হি ইজ ইন স্ট্যান্ড বাই, আর জার্নালিস্ট শুড বি আ স্ট্যান্ড বাই মোড। তো ফিজিক্যালি তোমাকে ফিট থাকা প্রচণ্ড দরকার, প্রচণ্ড দরকার। তুমি ফিজিক্যালি ফিট থাকলে বাই ডিফল্ট মেন্টালি ফিট হয়ে যাবে তুমি অটোমেটিক্যালি, গট ইট। এবার প্রত্যেকটা জার্নালিস্ট তারা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের দিকে প্রচণ্ড কেয়ারিং। গত সপ্তাহে তোমাদের যে স্যার ক্লাস করাতে এসেছিলেন, উনি হলো ভোর 5:30টার সময় ঘুম থেকে ওঠে, ভোর 5:30টার সময় ঘুম থেকে ওঠে, সে 2.5 থেকে 3 কিলোমিটার সে হাঁটে, দৌড়ায়, এসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে, দেন হি গোজ টু অফিস, সে অফিসে যায়। দ্যাটস ওয়াই তার দেখো অত অনেক, কিন্তু অনেকটাই বয়স্ক, কিন্তু দেখে কতটা ফিট লাগছিল। আগের দিন যারা দেখেছো, তারা ক্লাস থেকে দেখেছো কতটা ফিট, কতটা এনার্জেটিক। তুমি অলমোস্ট সমস্ত তুমি মিডিয়া পার্সনদের দেখবে, দে আর ফিজিক্যালি মেন্টালি সো ফিট। তুমি আনফিট লোকজন দেখবে না, তারা সার্ভাইভ করতেই পারে না। তোমার আনফিটনেসের জন্য তো বিশ্বাস করে তোমার মা বাবা তোমায় খেয়াল করবে, তোমার দাদু ঠাকুমা কেয়ার করবে, তোমার বউ, তোমার হাজব্যান্ড তোমায় কেয়ার করবে, তোমার বয়ফ্রেন্ড কেয়ার করবে। ইন্ডাস্ট্রি বয়ে গেছে একটা আনফিট ল্যাংড়া কানা খোড়া ছেলেকে নিয়ে চলার ক্ষেত্রে, দে আর নট ইন্টারেস্টেড। তোমাকে যখন বলবে, যেভাবে বলবে, যেই টাইমে বলবে, ইউ হ্যাভ টু রিচ দেয়ার। আজকের তারিখে একটা এবিপি আনন্দের একজন খুব বড় সাংবাদিক রয়েছে, আমার খুব পুরনো বন্ধু, একটা টাইমে আমরা কেরিয়ার শুরু করেছিলাম, বসিরহাটের ছেলে, আমি নাম বলছি না, নামটা বলবো না, খুব বড় নাম এখন, মানে মুখ দেখলেই তোমরা চিনে যাবে তার। আমি এমন দেখেছিলাম, তার রাত্রি 8টা, 8:30, 9টার সময় তার অফিস শেষ হয়েছে,
তার মর্নিং ডিউটি, মর্নিং তাকে হচ্ছে হলো একটা কভারেজ করতে যেতে হবে ইলেকশন ডিউটিতে। ওকে রাত্রি 9টার পরে সে বাড়ি গেল না, সে আমি গিয়ে ফিরছি গ্যারেজে বসে আছে। তাহলে কী হলো, বলে এই তো একটু খাবো করে খেয়ে আমি গাড়িতে ঘুমিয়ে পড়বো। সকালবেলা 7টার সময় যেতে হবে, এবার কি 8টার মধ্যে বেরোতে হবে, বাড়ি গিয়ে যাবো। দ্যাট কাইন্ড অফ ফিজিক্যাল হেলথ। তুই ভেবে থাকো রণবীর সিংয়ের কথা ভাবো। রণবীর সিং যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলো কেমন নর্মাল দেখতে ছিল না? যত সময় গেছে, বয়স গেছে, রণবীর সিংকে দেখবে তুমি রিসেন্টলি ওই কি যেন রিসেন্টলি বই রকি অ্যান্ড রানি কি প্রেম কথা না কি বই বেরিয়েছিল, ওতে দেখো ওর প্রথম বই আর এখনকার বই দেখবে কি ট্রান্সফরমেশন ফিল। আবার বলছি আনফিট লোকজন কোনো সফল হতে পারেই না, লিখলো গ্যারেন্টি নিয়ে নাও। বিজ্ঞানী হলো অন্য ব্যাপার। ইউর ফিজিক্যালি আনফিট, ইউর মেন্টালি আনফিট, তুমি গুড ফর নাথিং, তুমি কোনো কিছুর জন্যই পারফেক্ট না। গট ইট? তুমি কোনো কিছুর জন্য পারফেক্ট না। ইভেন আই ওয়েক আপ অ্যাট দ্য মর্নিং, যখনই উঠি 6টায় উঠি, কখনো 8টায় উঠি, কখনো 7:30 উঠি, ডেট প্রয়োজন বুঝে। ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে হলো ফার্স্ট ওয়ার্ক ইজ দ্যাট গিয়ে 20খানা পুশ আপ দেবো, প্রায় 2 মিনিট 2টো সেট আপে হচ্ছে হলো প্ল্যাঙ্ক করবো, দেন হচ্ছে ট্রেডমিলে প্রায় ধরুন 15 মিনিটস রান করবো, দেন কিছু হচ্ছে হলো হালকা ফুলকা এক্সারসাইজ করবো ছাদে, অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট আই ডু এক্সারসাইজ। তাদের মতন করতে উঠতে পারি না, বাট দ্যাট গিভস মি আ ফাইনেস্ট বুস্ট আপ। সারাদিনের জন্য এনার্জি সোর্স দেয় কথা বলার, কমিউনিকেট করার। ওরা আমার কাছে কখনো বিকেলবেলা 3-4টের সময় ক্লাসে এসছে। আবার ধরে নাও কখনো এখানে অনেকে নেই, হয়তো অনেকে আছে বিকেল সন্ধ্যে 6:30 এখানে ক্লাস করতে আসে, অনেকে রাত্রি 8টার সময় লাইনে ক্লাস করে। সকালবেলা তো যে এনার্জি লেভেল থাকে, স্নেহা বিকেলবেলা অনেক সময় ক্লাস করতে এসছে, এরা তো 3:30-4টের সময় ক্লাস করে, সন্ধ্যে 6টার সময় সেই এনার্জি লেভেলটা থাকে। যারা গণমাধ্যমে সৈনিকদের দেবে তাদের এনার্জি লেভেল আর 10টা গিয়েও সেই দে ফিজিক্যালি সো ফিট। টানা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করেছি আমি, হাইস্ট ডিউটি করেছি 23 আওয়ার্স লাগাতার, উইদাউট ব্রেক। মানে দাদাগিরি 1 বা 2 বা 3-তে সৌরভ গাঙ্গুলি, শাহরুখ খান এসেছিল, তো আমার ডিউটি ছিল রাত্রি 9টা থেকে, নাইটে। আমাকে দুম করে অফিস থেকে ফোন করে বলছে, ভাই কি বলে তাড়াতাড়ি চলে, শাহরুখ আসবে আজকে, শাহরুখের সাথে যেতে হবে তোকে, ঠিক আছে? মানে আমি 4টের মধ্যে অফিস পৌঁছে যাই। আই ওয়েন্ট টু অফিস, ওখানে এবার এয়ারপোর্টে আমরা দাঁড়িয়ে আছি, শাহরুখ আসবে এলো, সে অনেক রাত করে আসলো, প্রাইভেট জেটে করে আসলো। শাহরুখকে প্রশ্ন করলাম 2খানা করে, শাহরুখের স্কোয়ারে ঘুরলো সাথে শাহরুখ চলে গেল। সকালবেলায় অফিসে এসে মানে ওর রুমে চলে গেল, রাত্রিবেলা সকালে অফিসে এসে একটু ন্যাপ নিচ্ছি, অফিসের ফোনে অফিসেই রয়েছে, অফিস ফোন করে বললো যেখানে শাহরুখের প্রোগ্রামটা হয়েছিল ইস্টবেঙ্গল না মোহনবাগান মাঠে প্রোগ্রামটি হয়েছিল, খেয়াল পড়ছে না, বেশ অনেক বছর আগে, ওই মাঠটা খুঁড়ে খুব খারাপ অবস্থা, খুঁড়েছে মাঠটাতে মানে ফাংশন করার জন্য। শাহরুখই ওইটা একটা স্টোরি করো যে খেলার মাঠে বিনোদনের জন্য খেলোয়াড়রা খেলতে পারছে। ওই সকালবেলায় না ঘুমিয়ে আবার দৌড়ালাম, করে আসলাম, করে 10টার সময় আসলাম। 10টার সময় এসে বললো যে সেই মুহূর্তে ভারতবর্ষের ফাইন্যান্স মিনিস্টার আর মানে মন্ত্রী ছিল হচ্ছে পি চিদম্বরম স্যার যখন আসলেন CII সোসাইটিতে, মানে মাই কমিউনিকেশন স্কিলস সো গুড, আই ক্যান স্পিক ভেরি ফ্লুয়েন্ট ইংলিশ বিকজ আই এম ফ্রম দ্য কনভেন্ট ব্যাকগ্রাউন্ড। So I got call from my office HOD. He told me just go to CII Society Salt Lake Sector 5 and take his press conference is going on of P Chidambaram sir and take his interview. Okay, I went there, I took his interview. On a press conference বিষয়টি অ্যাটেন্ড করলাম। সো 23 আওয়ার্স, বিকেল 5টার সময় বাড়ি ফিরেছি, বিকেল 5টা না 3টের সময় বাড়ি ফিরেছি লাগাতার উইদাউট এনি ব্রেক। যেদিনকে স্টিফেন কোটের ঘটনা হলো, আগুন মানুষ পড়ছে, 3 দিন 4 দিন বাড়িতেই যাইনি। কি বলো, মানুষ পুড়ছে, মানুষ পড়ার গন্ধ পাচ্ছি আমরা, কি বলো বাড়ি চলে যাবো আমরা এখন? চ্যানেল কি বলো অ্যাঙ্কার বাড়ি রিপোর্টার বাড়ি চলে গেছে এখন, তাই দেখাবো না খবর, বলবে ইটস ইউর রেস্ট। কারণ তুমি যে টেম্পোতে রয়েছো, বুঝতে পারছি কি বলতে গেছি, তুমি খবরটা প্রথম থেকে করছো, ভাবো উড়ির মতন ঘটনা ঘটে গেছে, পাঠানকোটের মতন ঘটনা ঘটে গেছে। ইটস এ এমার্জেন্সি সার্ভিস, দমকল বাহিনী, পুলিশ, আর্মি, ডক্টরস, গণমাধ্যমের সৈনিকরা, ইউ আর অল ইন দ্য এমার্জেন্সি ডিউটি। তো ইউ শুড হ্যাভ ইউর মেন্টালি ফিট, ফিজিক্যালি ফিট। এখানে নেকু পুষু বানার কোনো জায়গাই নেই, নেকু পুষু বানার জায়গা নেই। ইউ শুড বি মেন্টালি সো স্ট্রং। এর জন্য সবাই আইদার ডু যোগা, ডু এক্সারসাইজ, বেসিক ফিটনেসের খেয়াল রাখো, দেখবে অটোমেটিক, দেখবে ইউ উইল বি মোর ক্রিয়েটিভ। হার্ডলি আমি বসে ক্লাস করাই, হার্ডলি যেখানে জায়গা নেই বসে ক্লাস করতে হলো, আমি ম্যাক্সিমাম দাঁড়িয়ে ক্লাস করাই দীর্ঘ এতগুলো বছর ধরে। গট ইট? তো এই এনার্জি লেভেল তোমার থাকা দরকার। আগের দিন স্যারকে দেখেছিলেন না, দাঁড়িয়ে পুরো ক্লাস করিয়ে গেল, কিছুক্ষণের জন্য বসছে, আবার দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে ক্লাস করছে। তারপর সকাল 10টার থেকে বিকেল 4টে পর্যন্ত সে বসছেই না, ব্যাক টু ব্যাক 3খানা ক্লাসেস করলো। কতটা সে মেন্টালি ফিজিক্যালি ফিট, ঠিক আছে? কিন্তু এইটা কিন্তু সে কিন্তু অপছন্দ করে না এগুলো আমরা, এটা আমাদের ভালোবাসার জায়গা ব্যাপারটা।
প্যাশন অ্যাবাউট দ্য ওয়ার্ক, কমিউনিকেশনসের প্রতি ভালোবাসা। তো এই তিনটে নলেজ তোমার বেসিক প্রাইমারি নলেজ, তোমার থিওরিটিক্যাল স্কিল, তোমার টেকনিক্যাল স্কিল, এবং তোমার হচ্ছে হলো মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, খুব সুন্দর একটা কথা, পশ্চিমবঙ্গের একজন বৃহত্তম সাংবাদিক, আমি অন এয়ারে বলছি না বিষয়টি, বৃহত্তম সাংবাদিক, যিনি একজন স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে, বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করে, অনেক সিনিয়র, অনেক বয়স্ক সাংবাদিক, মুখ নাম বললেই চিনবে, উনি এখন ফুল টাইম কাজ করেন না, উনি পেপারকে দাঁড় করিয়েছেন, চ্যানেলকে যে তার হাতে দাঁড়িয়েছেন। তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন, সফলতার রহস্য। ইন্ডাস্ট্রিতে প্রচুর মেয়ে আসে, প্রচুর ছেলে আসে কলকাতার, ওয়েস্ট বেঙ্গলের টপ ইউনিভার্সিটি থেকে, যাদবপুর থেকে তো এসছে, অনেক ছেলে মেয়ে আসে সুন্দরবনের জঙ্গল থেকে, সুন্দরবনের বাসন্তী ভাঙাচোরা কলেজ থেকে, অনেকে এসছে ধরো একদম বাঁকুড়ার ছোট্ট গ্রাম থেকে। সেই যাদবপুরিয়ান ছেলেটা অথচ সেই টপ লেভে করে ছেলেটি বা মেয়েটির থেকে সেই ছেলেটি হয়তো ক্র্যাক করে বেরিয়ে যাবে, তার মধ্যে একটা যদি গুণ থাকে। তার বক্তব্য, তার দীর্ঘ ধরো 50 বছর অভিজ্ঞতা থেকে বলেছে, বলছে আমি আমার জীবনে চলার পথে সাংবাদিকতার কাছে আমি দুটো জিনিস দেখেছি, প্রচুর হাইলি স্কিল, প্রচুর হাইলি নলেজেবল পারসন হলেই যে তুমি সফল হবে তার কোনো গ্যারেন্টি থাকে না। তাহলে গ্যারেন্টি, সফলতা গ্যারেন্টি কি? সফলতা গ্যারেন্টি হচ্ছে তুমি ব্যাপারটা জানো ব্যাপার, বাকি তুমি জেনে যাবেই করতে করতে। সারাদিন তুমি কাজ করার পরে তোমাকে দেখে যদি একটা গাধাও লজ্জা পায় যে গাধার থেকেও বেশি খেটেছি আমি, ইট মিনস দ্যাট ইউ আর অন দ্য রাইট ওয়ে। মাথা রেখে প্রত্যেকটা সফল পারসন এইভাবেই তারা করেছে। তোমার কাছে যেটা স্কিল তোমার কম আছে তাতে কিচ্ছু যায় আসে না। আমি নাম ধরে এক্সাম্পল দিয়ে বলতে পারি, 8 মাস টানা এখন ন্যাশনাল চ্যানেলে চাকরি করে, ন্যাশনাল চ্যানেল, একটি মেয়ে পশ্চিমবঙ্গের টপ একটা প্রাইভেট কলেজ থেকে পাশ করেছে, ইংলিশ মিডিয়াম প্রাইভেট কলেজ, 4 থেকে 4.5 লক্ষ টাকা দিয়ে। বুঝতে পারছো সে মেয়েটা কোন লেভেলের পড়াশোনা করে এসছে, সফিস্টিকেটেড, কাঁচের দরজা খুলে, তুমি কাঠের দরজা খুলে ক্লাসে ঢুকেছো, সে কাঁচের দরজা খুলে ক্লাসে ঢুকেছে। সে মেয়েটি একটা অফিসে চাকরি করছে বিনা পয়সা, কোনো পয়সা নেই, যাতায়াত বোধ 1000 টাকা দেয় ইন্টার্নশিপে। আমি সেই মেয়েটাকে জব দিয়েছি 9000 স্যালারির, জবটা রিজেক্ট করে দিয়েছে। বলছে কেন? স্যার ফিল্ডে কাজ করতে ভালোবাসে, ওখানে গেলে ফিল্ড আর করতে পারবো না স্যার, আমাকে বসিয়ে দেবে অফিসে, বসে স্ক্রিপ্ট লেখাবে, টাইপ করাবে, ভয়েস ওভার দেওয়াবে, বাট আই ওয়ান্ট টু বি অ্যাট দ্য ফিল্ড, একদম এই কথা ফোনে। আমি তখন তাকে বললাম তুই ভেবে দেখ কী বলে, আমাকে এখনও ফোন করে 2 সপ্তাহে ফোন করে বলেছিল, স্যার আর পারছি না স্যার, পুরো ঘরের থেকে পয়সা দিয়ে যেতে হচ্ছে। আর তারা দেখছি করে 9000 স্যালারির জব ওকে ঢুকিয়ে করে দিলাম, ওকে ডান, ওকে জয়নিং ডেট দিয়ে দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, জয়নিং ডেট দিয়ে দিয়েছে। ও তারপরে নিজের রিকল, স্যার আমি ওখানে গেলে স্যার আমাকে জব প্রোফাইল যা বলছে আমি তো বসে যাবো বিষয়টি। হ্যাঁ তাহলে লেগে থাক। 8 মাস পর আরেকটা চ্যানেলে গেল, ওটা একটা মিডিওকার বড় চ্যানেলে, তারপর ওখান থেকে 2 মাস কাজ করার পরে ন্যাশনালে রয়েছে এখন, প্রায় ধরুন ক্রপ করে ধরে নাও বয়স হবে মেরে কেটে 23 থেকে 24, আমি ভেরি রিসেন্ট কথা বলছি, আমি 23-24 বছর হবে মেয়েটি, 17-18 একটা স্যালারি পায়। এই যে জার্নিটা, এই গাধার মতন খাটনি 8টা মাস করেছে। এই 8 মাস শুধুও কিন্তু একটা চ্যানেলে চাকরি করেনি, ও কন্ট্যাক্ট বিল্ড আপ করেছে। পশ্চিমবঙ্গে যত স্যাটেলাইট চ্যানেল ছিল সব চ্যানেলের লোকজনের মুখ চিনে গেছে ফিল্ডে থেকে, প্রেস ক্লাবের কোনা কামচি জেনে গেছে, তার ক্যান্টিন বুঝে গেছে। প্রেস ক্লাবে কি প্রতিদিন যখন যেত, সপ্তাহে 3 দিন 4 দিন প্রেস ক্লাব ভিজিট করতো, আরও 50টা রিপোর্টারকে চিনত। ওই 50টা রিপোর্টার তাকে 10খানা রিপোর্টার্স হোয়াটসঅ্যাপ গ্রুপে তাকে জয়েন করিয়েছে, বুঝছো? 8 মাসে সে 8 লাখ টাকার পরিশ্রম করেছে, 8,000 টাকাও পায়নি, সে 4-5 হাজার টাকা পেয়েছে। ওই 8টা মাস তার গ্রোয়িং মোমেন্ট ছিল তার, সে বুঝেছে গেমটা, সে আন্ডারস্টুড দ্য গেম বোঝে, প্রত্যেকটা জায়গাটা গেম থাকে, সে আন্ডারস্টুড দ্য গেমটা বুঝেছে। গেমটা বোঝার পর সার্ট করে সুইচ করে একটা জায়গাতে গেল, ওখানে একটু নিজেকে ইভলভ করলো, ন্যাশনালে, একদম ন্যাশনালে কাজ করছে, খুললেই টিভি খুললেই মুখ দেখা যায়। রাইট, সেদিকে দেখলাম ওরা আবার ছবি নিয়ে আরেকজন আমার এক স্টুডেন্ট দেখলাম দিয়েছে, স্ট্যাটাস দিয়েছে যে তোমাকে দেখতে দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে, একটা মেয়েকেই কমেন্ট করেছে। রাইট, তো বিষয়টা হচ্ছে এই মানসিকতাটা কোথায়, মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি করবই, আমাকে করতে হবেই, আমাকে লড়তে হবেই, আমার এছাড়া কোনো উপায় নেই, আমি এটাই করব। জাস্ট কাম আউট ফ্রম দ্য গিমিক। তোমার জন্য কোনো সোনার সংসার ওয়েট করছে না, তোমার জন্য কোনো সিংহাসন ওয়েট করছে না, তোমাকে গিয়ে তোমার সিংহাসনটা নিজে পাথর ভেঙে বানাতে হবে অ্যাজ আ ম্যাসন। তোমার যোগ্যতা, তোমার ট্যালেন্ট, তোমার পরিশ্রমে সব কিছু দিয়ে। আজ ভেবে দেখো দেখি, অনেস্টলি ভেবে দেখো দেখি, রুদ্রনীল স্যারের থেকে কি বেশি সুন্দর দেখতে ছেলে নেই কলকাতাতে? নওয়াজুদ্দিন সিদ্দিকের থেকে বেশি সুন্দর দেখতে, হ্যান্ডসাম দেখতে ছেলে নেই? দীপিকা পাদুকোনের থেকে বেশি সুন্দরী মেয়ে নেই? লট অফ গার্লস আর দেয়ার। বোঝার চেষ্টা করো, সোহমের থেকে বেশি সুন্দর দেখতে ছেলে নেই, কিন্তু ও যেটা পারে সেটা অন্য কেউ পারে না। সে যতটা ফ্লেক্সিবল অতটা অন্য কেউ ফ্লেক্সিবল নয়।
ওই জন্য বলছি ফোকাস অন থিওরিটিক্যাল নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ টেকনিক্যাল নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ, এবং লড়াইতে নামো। লড়াইটা তোমাকেই লড়তে হবে, তোমার হয়ে তোমার মা বাবা লড়ে দেবে না। আমি 4 দিন আগে একটা স্যাটেলাইট চ্যানেলের, 2টো স্যাটেলাইট চ্যানেলের জবের আমি কন্ট্যাক্ট দিয়েছিলাম। রাত্রিবেলা দেবাদিদা মেসেজ আমাকে ডেকে পাঠিয়েছে কী করবো, দেবাদিদা মেসেজ করলো, আরও 4-5 জন যে স্যাটেলাইট চ্যানেল দেখে পাঠিয়েছে কীভাবে ইন্টারভিউ দেবো, কীভাবে যাবো, কীভাবে কী করবো, মেসেজ করবো, গাইড করে ওকে বারণ করলে তুই যাস না, কারণ তুই গেলে তোর পড়াশোনার সামনে এক্সামিনেশন রয়েছে, ঠিক আছে, এই বিষয়গুলো ওকে বুঝিয়ে বললাম।